নমস্কার, সুপ্রভাত। খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। হাথরাসে মৃত্যু মিছিলে দুর্ঘটনা নাকি চক্রান্ত, ষড়যন্ত্রের তথ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের। ঘটনার দায় কার, আর এই নিয়ে হাথরাসে দুই সুর। ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, স্বঘোষিত ধর্মগুরুর পায়ের ধুলো নিতে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি। উত্তরপ্রদেশের হাথরাসে মৃত্যু মিছিল। সাধারণ মানুষ যারা ছুটে এসেছিলেন এবং যাদের মধ্যে মহিলাদের সংখ্যাই সব থেকে বেশি, তারা ছুটে আসলেন কোন দিকে? রাস্তার দিকে। এবং রাস্তার ধারে কি ছিল? ক্ষেত, এবং ক্ষেতের মাঝখানের এই ক্যানাল। এই ক্যানালের মধ্যেই তারা এক এক করে গিয়ে পড়তে থাকেন। এখনো সেই চিহ্ন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হাসপাতালগুলোর সামনে কান্না, রাত ভর চলেছে ময়নাতদন্ত, শনাক্তকরণ আর দেহ হস্তান্তরের কাজ। এই হাথরাস জেলা হাসপাতাল সহ আরো মোট 4টি হাসপাতালে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং দেহ অতি দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া করা হচ্ছে। ভোলে বাবার সৎসঙ্গ, এই অনুষ্ঠানে যোগ দিয়ে শতাধিক প্রাণ চলে গেল। এর দায় কার? এ নিয়ে এখন হাথরাসেই দুই সুর। উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনও কি দ্বিধায়? তাই কি স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে বুধবার পর্যন্ত পদক্ষেপ করা গেল না? एडीजी आगरा की अध्यक्षता में एक एसआईटी गठित की है, जिसने अपनी प्रारंभिक रिपोर्ट दी है। राज्य सरकार ने तय किया है कि हम इसका एक जुडिशियल इंक्वायरी भी करवाएंगे और जुडिशियल इंक्वायरी हाईकोर्ट के एक रिटायर्ड जज की अध्यक्षता में होगी। जो भी इसके लिए दोषी होगा उन्हें इसकी सजा देना। কেউ বলছেন এতজনের মৃত্যুর জন্য স্বঘোষিত ধর্মগুরুই দায়ী। तो कल का जो हादसा हुआ उसके लिए दोषी कौन हो सकता है? दोषी कोई है, भोले बाबा है दोषी, बिल्कुल सजा होनी चाहिए। मैनपुरी যেখানে ঠিক আমাদের পেছনেই রয়েছে ভোলে বাবার আশ্রম থেকে বেরিয়ে এসেছেন তারই এক ভক্ত, যিনি গতকাল হাথরাসের যে ধর্মীয় অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন। कौन जिम्मेदार है इसका? जिम्मेदार तो किसी का केदारनाथ में मौत नहीं हुई, उनका कौन जिम्मेदार था? স্বঘোষিত ধর্মগুরুর আশ্রম মাইনপুরীতে প্রধান সেবায়েত দেবপ্রকাশ মধুকর সহ বাকি আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। কিন্তু বুধবার পর্যন্ত এফআইআরে কেন নাম নেই স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্যে তাঁর লাখো ভক্ত। বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশে বিপুল ভক্ত রয়েছে। তাই কি এই ধর্মগুরুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে দ্বিধায় উত্তরপ্রদেশ সরকার? एफआईआर एप्लीकेशन परमिशन के लिए जिन लोगों ने दी थी, प्रथम दृष्टया पहले एफआईआर उनके खिलाफ होती है और इसके बाद फिर उसका दायरा बढ़ता है। ये सभी अन्य लोगों के दायरे में आएंगे, जो भी इसके लिए जिम्मेदार होंगे वो इसमें आएंगे। दर्दनाक है जो हादसा हुआ है, पूरी सरकार की लापरवाही है। जानकारी सरकार के पास थी, उसके बावजूद भी सरकार को जो इंतजाम करना चाहिए था वो इंतजाम नहीं किया है। इस लापरवाही की वजह से जो जाने गई हैं उसकी जिम्मेदार सरकार है। घटना घटित हुई है तो इसके पीछे हादसा नहीं तो साजिश किसकी है, कौन इसके पीछे है? इन सभी पहलुओं को लेकर के राज्य सरकार ने तय किया है कि हम इसका एक जुडिशियल इंक्वायरी भी करवाएंगे। ऐसे लोगों की ये फितरत है कि चोरी भी और सीना चोरी भी। यह हर व्यक्ति जानता है कि सज्जन के फोटो किसके साथ में है, उनके राजनीतिक संबंध किन के साथ जुड़े हुए हैं। নিউজ 18 বাংলা। নারায়ণ সাকার হরি ভক্তদের কাছে ভোলে বাবা। উত্তরপ্রদেশের হাথরাসে এই স্বঘোষিত ধর্মগুরুর অনুষ্ঠানেই পদপৃষ্ট হয়ে মৃত্যু শতাধিকের। তারপর থেকেই আর খোঁজ নেই ভোলে বাবার। তার মাইনপুরীর আশ্রমে হানা উত্তরপ্রদেশ পুলিশের। सदा के लिए जय जयकार हो, जगत जननी सदा के लिए जय जयकार। मानव भाई बहनों के चरणों में प्रार्थना है। মঙ্গলবার হাথরাসের ফুলেরাই গ্রামে ভোলে বাবা সৎসঙ্গের অনুষ্ঠান। সেখানেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। হাথরাসে এখন স্বজনহারাদের বুক ফাটা কান্না। এই ঘটনায় কাঠগড়ায় স্বঘোষিত ধর্মগুরু, নাম সুরজ পাল, যিনি বেশি পরিচিত নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবা নামে।
प्रेम से बोलना और जिसकी इच्छा है वो करेगा। क्या क्या घूम रहा है क्या? সুরজ পাল থেকে ভোলে বাবা, স্বঘোষিত ধর্মগুরু। ভোলে বাবার দাবি, তিনি নাকি একসময় উত্তরপ্রদেশ পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি করতেন। চাকরি ছেড়ে স্বঘোষিত ধর্মগুরু হয়ে যান। ধীরে ধীরে জনপ্রিয় হন ভোলে বাবা এবং নারায়ণ সাকার হরি নামে। নিজেকে হরির উপাসক বলে দাবি করেন এই স্বঘোষিত গডম্যান। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান একাধিক রাজ্যে নাকি তার লাখো ভক্ত আছেন। স্ত্রীকে সঙ্গে নিয়েই চালাতেন সৎসঙ্গ। স্বঘোষিত ধর্মগুরু হলেও বেশিরভাগ সময়ে সাদা স্যুটটাই পরতেন। সৎসঙ্গে ভোলে বাবা নাকি মানব ধর্ম নিয়ে নানা বাণী দিতেন। প্রতি মঙ্গলবার আয়োজন করা হতো ভোলে বাবা সৎসঙ্গ। গত 25শে জুন मैनपुरी জেলায় এরকমই সৎসঙ্গের আয়োজন করা হয়। এরপর এ সপ্তাহের মঙ্গলবার হাথরাসে, সেখানেই মৃত্যু মিছিল। অভিযোগ, 80,000 ভক্তের যোগ দেওয়ার অনুমতি নেওয়া হলেও অনুষ্ঠানে ভিড় হয় আরো অনেক বেশি। এই অভিযোগ আগেও উঠেছে। কোভিডকালে ফারুকাবাদে এক সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, কোভিড বিধি মেনে 50 জন ভক্ত সমাগমের অনুমতি নেওয়া হয়েছিল, আর সেখানে হাজির হয়েছিলেন অন্তত 50,000। মঙ্গলবারের ঘটনার পর স্বঘোষিত ধর্মগুরুর मैनपुरीর আশ্রমে হানা দেয় উত্তরপ্রদেশ পুলিশ। এই যে প্রাসাদোপম আলিশান গেটওয়ালা, এটি হচ্ছে ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির मैनपुरीর আশ্রম। যদিও এই মুহূর্তে আশ্রমে তিনি নেই বলেই পুলিশ জানতে পেরেছে। পুলিশের তরফ থেকে প্রহরা বসানো রয়েছে গেটের বাইরে। তার কারণ, যেহেতু স্থানীয় একাধিক গ্রামের মানুষের মৃত্যু হয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনো আশ্রমের আবাসিকদের যারা রয়েছেন তাদের প্রতি যাতে কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে সেটা সুনিশ্চিত করতেই এই পাহারার ব্যবস্থা করা হয়েছে। সুবিশাল গেট এবং তার সঙ্গে সঙ্গেই এই গেটের ঠিক বাইরেই লাগানো রয়েছে 200 জনের নামের তালিকা। এই 200 জনের তালিকার মধ্যে অন্ততপক্ষে 150 জন তারা রয়েছেন मैनपुरी থেকে, এবং এরা প্রত্যেকেই ডোনেশন দিয়েছেন। এবং ডোনেশনের অঙ্ক দেখলে আপনি বুঝতে পারবেন যে এই বাবার কাছে কত টাকার ডোনেশন জমা পড়তো। কেউ 50,000, কেউ 1 লক্ষ, কেউ 2 লক্ষ বা কেউ তারও বেশি টাকা ডোনেশন দিয়েছেন। মৈত্রী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা, হাথরাস, উত্তরপ্রদেশ। অবশেষে আরাবুলের জেল মুক্তি। গতকাল হাইকোর্টে জামিন আরাবুলের, আর আজই বারুইপুর জেল থেকে তিনি মুক্তি পেয়েছেন। 8ই ফেব্রুয়ারি গ্রেফতার হন আরাবুল ইসলাম। আইএসএফ কর্মী খুন সহ একাধিক মামলা আরাবুলের বিরুদ্ধে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অবশেষে আরাবুলের জেল মুক্তি। গতকাল হাইকোর্টে জামিন আরাবুলের, বারুইপুর জেল থেকে মুক্তি। 8ই ফেব্রুয়ারি গ্রেফতার হন আরাবুল। মুক্তির দিনই গৃহহীন আরাবুল। ভাঙড়ে আরাবুলের ঘর দখল। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে গৃহহীন আরাবুল। পঞ্চায়েত সমিতি থেকে সরল আরাবুলের নেম প্লেট। আর আরাবুলের ঘরে শওকত ঘনিষ্ঠ খায়রুল ইসলাম। ভাঙড়ে আরাবুলের রাজনৈতিক জীবনের কি সমাপ্তি? দেখুন, এটা আমার জানা নেই। আমি একটু বিষয়টা জানি, জেনে শুনে বলবো। কারণ আমি আজ বেশ কয়েকদিন পঞ্চায়েত সমিতি আমি যাইনি, কত প্রায় 1 মাসের কাছাকাছি। আমি একটু খোঁজ খবর নিচ্ছি। ভাঙড়ে বেআইনি নির্মাণের রমরমা। সরকারি জমি দখল করে একের পর এক নির্মাণ। কোথাও তৈরি হচ্ছে দোকান, কোথাও বা বাড়ি। অভিযোগ, এলাকা তৃণমূল নেতাদের মদতেই এসব হচ্ছে। মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, এখানে বেআইনি নির্মাণের রমরমা। এই দেখুন, উত্তর কাশীপুর থানা এলাকায় সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করা হচ্ছে। একেবারে খালের গায়েই তৈরি হচ্ছে বাড়ি, দোকান। বেআইনি নির্মাণ, অবৈধ বাড়ি, তা সত্ত্বেও রয়েছে ইলেকট্রিক কানেকশন, বসেছে ইলেকট্রিক মিটার। সম্প্রতি এসব বন্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। বিধাননগর, নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশনও পেয়ে যাচ্ছে।
ইলেকট্রিক কানেকশন দেবার আগে, ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখব না? ভাঙড়ের কাশীপুর থানা এলাকা দিয়ে বয়ে গেছে বাগজোলা খাল। এই খালেরই পাড় দখল। কাঠজোলা, সোনপুর, রাধানগর সহ বেশ কয়েকটি এলাকায় খাল পাড় দখল হয়ে গেছে। কোথাও তৈরি হচ্ছে দোকান, কোথাও বাড়ি। উড়ে যাচ্ছে বলে এটা রিফায়ারিং করছে। তো আপনি কি এইভাবে কলম তুলে কাজ করতে পারেন খালপাড়ের জায়গায়? পারি না, কিন্তু স্যার এ তো সরকারের জায়গা, আমি ঠিকই আছে, এখানে অনেকটা গাড়ে থাকবে রাস্তা। প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম বাধা বা কিছু করছে না? বাধা তো হচ্ছে স্যার, যেহেতু আমি এতিম লোক, নেতারা ওই জন্য আমার সহযোগিতা করছে। বাসন্তী হাইওয়ের পাশেও একই ছবি। এখানেও সরকারি জমি দখল করে তৈরি হচ্ছে দোকান বাড়ি। এ নিয়ে চাপানুতোর তুঙ্গে। অভিযোগ, এলাকার তৃণমূল নেতাদের মদতেই রমরমিয়ে বেআইনি নির্মাণ চলছে। 91 রুট বরাবর, বাসন্তী রুট বরাবর, খালের ধার, নয়নজুলি, এই সমস্ত কিছু বুঝিয়ে নির্মাণ হচ্ছে। রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস, প্রশাসন সব মিলেমিশে এরা করছে। এই নির্মাণটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। অবৈধ নির্মাণ যারা করছে এটাকে তীব্র প্রতিবাদ জানাই এবং এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত এবং এটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত আমাদের পৌঁছে দেওয়া উচিত। এবং এই যে অবৈধ নির্মাণ, এটাকে না ভাঙলে এবং বন্ধ না করলে, এবং এতে প্রশাসনের মদত ছাড়া তো হতে পারে না। আমাদের কাছে তেমন আমার কাছে কোনো খবর নেই অবৈধভাবে নির্মাণ হচ্ছে। বিশেষ করে আমি এই কাজের সঙ্গে কোনোভাবেই জড়িত না। আমি নজরদারি করে দেখব কে বা কারা জড়িত আছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান কথা বললেও তার দলেরই দাপুটে নেতা শওকত মোল্লা কিন্তু কবুল করেছেন যে ভাঙড়ে বেআইনি নির্মাণ হচ্ছে। বেআইনি নির্মাণ সরকার এখানে কোনো কম্প্রোমাইজ করবে না। আমি যতটুকু জানি শুরু হয়েছে একদিক থেকে এই বেআইনি নির্মাণ কাঠামোগুলো ভেঙে দেওয়া। এটা সরকার সব দিকে নজর রেখেছেন, আশা করি সেটাও হবে। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। সরকারি জমি জবরদখল বন্ধ করতে কড়া মুখ্যমন্ত্রী, আর তারপরেই তৎপরতা। কচুবেড়িয়া জেটিঘাটে পাকা স্টল নির্মাণের কাজ বন্ধ করল গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ। সরকারি জমিতে এই স্টল তৈরি করেছিল তৃণমূল পরিচালিত মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের কচুবেড়িয়া জেটিঘাট। এই জেটিঘাটে সরকারি জমিতে পাকা স্টল তৈরি করছিল তৃণমূল পরিচালিত মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এদিকে গত 24শে জুন সরকারি জমির জবরদখল নিয়ে ধমক দেন মুখ্যমন্ত্রী। তারপরই পদক্ষেপ। কচুবেড়িয়া জেটিঘাটে স্টল নির্মাণ বন্ধ করে দেয় গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ। স্থানীয়দের অভিযোগ, এই সব নির্মাণের জেরে দুর্ভোগ বেড়েছে, ছোট হয়েছে জেটিঘাটের রাস্তা। 5 ঘন্টা 7 ঘন্টা করে যে ভেসেল বন্ধ থাকে, ওখানটায় এত মানুষের জমায়েত হয়, থাকার মতো জায়গা, দাঁড়িয়ে থাকার মতো প্লেস হয় না। সেখানটায় এই কংক্রিটের যে ঘর হয়ে যাচ্ছে, কিন্তু একটা মানুষের দাঁড়ানোর একটা শেড নেই যে মানুষ দাঁড়িয়ে থাকবে রোদ্দুরের সময়। গঙ্গাসাগর রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। সাগরে পৌঁছতে কাকদ্বীপের লট নম্বর 8 থেকে ভেসেলে চেপে যেতে হয় কচুবেড়িয়ায়, তারপর বাসে করে গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে। পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কয়েক মাস আগে কচুবেড়িয়া জেটিঘাট সংলগ্ন এলাকা থেকে হকারদের সরিয়ে দেয় প্রশাসন। তার জায়গায় জেটিঘাটে সরকারি জমিতে স্টল তৈরি করে দিচ্ছিল তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েত। মুখ্যমন্ত্রীর ধমকের পরে সেই কাজই বন্ধ করে দেয় গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ। আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকেই করা হচ্ছে, ফিট ফিনান্স থেকে। ওখানে রাস্তা চওড়া করার জন্য অনেক দোকানদারকে তুলে দিতে হয়েছে। তো সেই দুস্থ দোকানদারদের ওই দোকান ছাড়ার কোনো পথ নেই তাদের ইনকামে। আমরা রিপোর্ট পাচ্ছি যে ওই স্টল বানানোর কাজ আপাতত মন্ত্রীমশাই বন্ধ করতে বলেছেন। জিবিডির মিটিংয়ের পরে যা সিদ্ধান্ত হবে তা আমাদের মেনে নিতে হবে। জায়গাটা কনজারভেটিভ হয়ে যাচ্ছে। এখন আপাতত যতটা কাজ হয়েছে বন্ধ রাখতে বলা হয়েছে। পরে আমরা জিবিডিএর ইঞ্জিনিয়ার সেল এবং বিডিও অফিসের ইঞ্জিনিয়ার সেল সহ পঞ্চায়েত গিয়ে ওটা কি করে একটা স্থায়ী সমাধান করা যায় তার জন্য আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে। সাগর ব্লকের সেচ দপ্তরের আধিকারিক কৃষ্ণ গোপালের দাবি, জেটিঘাটের জমি সেচ দপ্তরের, অথচ সেচ দপ্তরকে কিছুটা নিয়ে সেখানে স্টল তৈরি করা হচ্ছিল। গঙ্গাসাগর থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।
আলিপুরে জঞ্জাল যন্ত্রণা। বছর তিনেক আগেই নতুন মাঝেরহাট ব্রিজের উদ্বোধন হয়, সেই থেকেই বন্ধ রয়েছে বেইলি ব্রিজ। আলিপুরের এই জায়গায় রাস্তা বন্ধ, সেখানে এখন জঞ্জালের পাহাড়। দু সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে বিপর্যয়। তখন বিকল্প রাস্তা হিসেবে তৈরি হয় বেইলি ব্রিজ। এরপর 2020 সালের ডিসেম্বরে উদ্বোধন হয় নতুন মাঝেরহাট ব্রিজের। তখন থেকে বেইলি ব্রিজের প্রয়োজন মিটেছে, এই ব্রিজ বন্ধ করে দেওয়া হয়। সেই থেকেই আলিপুর অ্যাভিনিউয়ের এই জায়গায় জমছে জঞ্জাল। চারদিকে বহুতল, সেখানকার আবর্জনা ফেলা হয় বন্ধ ব্রিজের কাছে। জঞ্জাল জমতে জমতে এখন যেন পাহাড়। হ্যাঁ, এনারা সব ফেলে, সব বিল্ডিং বান্না ভাঙা হলে সব এখানেই ফেলে, গাছ কাটা হলে সব এখানেই ফেলে। বাড়ি বাড়ি ময়লা তুলতে যায় না? হ্যাঁ, সব যায়, তবুও মানুষ ফেলে। হ্যাঁ, তবুও সবাই ফেলে। এখানে যত বিল্ডিং এ যত ময়লা আছে সব এখানেই ফেলে। আলিপুর অ্যাভিনিউয়ের এই অংশটি কলকাতা বন্দর কর্তৃপক্ষের। কলকাতা পুরসভার দাবি, এই কারণে সেখানে তারা আবর্জনা ফেলা জায়গা করতে পারছে না, তাই বাড়ি বাড়ি গিয়ে সাফাই কর্মীরা আবর্জনা সংগ্রহ করেন। কিন্তু তারপরেও অনেকেই রাস্তাতেই জঞ্জাল ফেলছেন। এ নিয়ে বাসিন্দাদের সচেতন করতে উদ্যোগ নেয় পুরসভা, নোটিশও দেওয়া হয়। অভিযোগ, তারপরেও ছবিটা বদলায়নি। এবার তাই কড়া বার্তা মেয়রের। সচেতনতার সাথে সাথে ফাইন করতে হবে। নোংরা তুমি যেখানে সেখানে ফেলতে পারো। আমি আলিপুরেও দেখছি বিভিন্ন বহুতল বা কমপ্লেক্স থেকে কন্ট্রাক্টররা নিয়ে গিয়ে রাস্তার একটা ধারে ফেলে দিচ্ছে। বর্ষাকালে আতঙ্ক এই এলাকায়। এই আবর্জনা থেকেই ডেঙ্গির মশা ছড়াবে না তো? সেই আতঙ্কই বাড়ছে কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।